এবং নিটের ব্যাপারে সেই দুটো চিঠির কপি সৌম্য আপনাদের দিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ। সমস্যার থেকেও বড় যা তা হলো একটা বেআইনি কাজ কিভাবে দিনের আলোয় বুক চিতিয়ে করে যাওয়া যায়। 5 কাঠা জমি সরকারি জমি, এই জমি জলা জমি বেসরকারি সংস্থার হাতে চলে গেল। কিভাবে, কাদের হাতে গেল, কি প্রজেক্ট হবে এখানে? দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস, দেবাশিসকে আমার কথা শুনতে পাচ্ছ? লিলুয়ার ছবি আপনারা দেখছেন। এই যে জমি, এই জমি সরকারি জমি, জালিয়াতি করে দখলের অভিযোগ। দেবাশিস, আমার কথা শোনা যাচ্ছে? সরকারি জমি কিভাবে বেহাত হলো, মদত কালা দিল? দেখো, অবশ্যই এই যে জমি, সেই জমি সরকারি জমি, যাতে মদত দিচ্ছে একেবারে সরাসরি অভিযোগ উঠছে সরকার জালিকারীকে অনুমতি নিয়ে এই জমি বেসরকারি সংস্থা সেটিকে ভরাট করছে। এই জমির অর্ধেক বেশ কিছু অংশ সেটা জলাভূমি, সেটিকেও বন্ধ করছে। আর অদ্ভুত ব্যাপার, যে কাগজ জমা করছে এই প্রিন্সিপাল সোসাইটি, কলকাতা প্রিন্সিপাল সোসাইটি, সেখানে দাগ নাম্বার দিচ্ছে 1682, আর এই দাগ নাম্বারের উপর যে খতিয়ান নাম্বার তা দিচ্ছে 426, 368। অদ্ভুত ব্যাপার, এই 426 এবং 368 খতিয়ান এই এলাকায় নয়, এই এলাকায় নয় তার, এবং এই জমির মালিক কারা? এই জমির একজন মালিক হচ্ছেন অশোক রাজপুর, যিনি হচ্ছেন ফরেস্ট ফাইল বসা ক্রেন, অর্থাৎ এই বিল্ডিং এর পিছনের কোন একটি জমি তার। আচ্ছা, এই আরেকজন কান্ডেন ঠিক সেরকম ভাবে আরো একটি জালিয়াতি, সেখানে নাম দেখা যাচ্ছে আজকালাল শর্মা, যার বাড়ি হচ্ছে ভট্ট, গদাধর ভট্টরও, অর্থাৎ এই এলাকা, অর্থাৎ ওই যে খতিয়ান নাম্বার দেখিয়ে সরকারি বিভাগকে ভুল বুঝিয়ে আর এই কাজ করছিল। এই যে বেসরকারি সংস্থার কথা বলছো দেবাশিস, এই বেসরকারি সংস্থার আধিকারিক তিনি কি বলছেন একবার শোনা যাক। এই জমিটা নিয়ে এত সমস্যা হচ্ছে, জানি না কি ব্যাপার এখন ওদের ওখানে লোকালিটির মধ্যে, ঠিক আছে না, বাট জমি আপনার রেকর্ডেড, এটা অনেকদিন ধরে। হ্যাঁ, জমি অনেকদিন রেকর্ডেড, একদম সরকারি জমি হবে কেন, কি মুশকিল? আমি আপনাকে বললাম এই যে এত সকল জমি জায়গা সব ক্যালকাটা প্রিন্সিপাল সোসাইটির, ঠিক আছে, প্রচুর জমি আর সব রেকর্ডেড। হয়তো কোথাও হয়তো বাউন্ডারি আছে, কোথাও বাউন্ডারি নেই, হাজারো একর জমি আপনার বাউন্ডারি দেওয়া সম্ভব, ওইভাবে মনিটরিং দিয়ে লোক দিয়ে চালানো। দেবাশিস, এরা তো বলছেন এ জমি সরকারি জমি নয়, আর স্থানীয়রা তো বলছে সরকারি জমি, কোনটা ঠিক? অবশ্যই দেখো, আমাদের কাছে যে নথি আছে সেই নথিতেও কিন্তু পরিষ্কার ধরা পড়ছে যে দাগ নাম্বার দেওয়া হয়েছে, সেখানে যে ভূমি সংস্কার দপ্তর রয়েছে সেখানকার যে সার্চিং, এই সার্চিং করলে দেখা যাচ্ছে সেটি সরকারি জমি। আর যে খতিয়ান নাম্বার দেওয়া হয়েছে সেটা কোনো এক ব্যক্তির নামে জমি। যদি ব্যক্তির নামে জমি হয় তাহলে কি করে সেটা প্রিন্সিপাল সোসাইটির হলো? তার থেকে তো কেনেনি, সেখানে কোনো বদল হয়নি, হস্তান্তর হয়নি বলে। অর্থাৎ এই যে সরকারি জমির দাগ নাম্বার অন্য ব্যক্তির খতিয়ান নাম্বার দিয়ে টোটালটাই জালিয়াতি করছিল এই বেসরকারি সংস্থা। আর যাকে সাহায্য করেছে সরাসরি অভিযোগ বালিজগা ব্লক বিএলআরও কৌশিক চক্রবর্তী, মানে তার সই, অর্থাৎ তিনি কোনো সার্চিং না করেই একটা অনুমতি দেয় কি করে যে আপনি এই আপনার জমি বা ভরাট করতে পারেন। অর্থাৎ যদি আমার ব্যক্তিগত জমি হয় তাহলে কেন আমাকে বিএলআরওর কাছ থেকে অনুমতি নিতে হবে ভরাট করার জন্য? প্রশ্নটা তো সেখানে। অর্থাৎ এই যে অভিযোগ, তাহলে এই যে জমি হস্তান্তর প্রক্রিয়া যা সম্পূর্ণ বেআইনি, তাতে বিএলআর অফিসের প্রত্যক্ষ মদত রয়েছে বলছো দেবাশিস? একেবারে শুধু আমি বলছি না, সাধারণ মানুষ যারা প্রতিবাদ করেছেন তারা সেই কাগজ জমা করেছেন প্রশাসনের কাছে যে জমি দেখা যাচ্ছে সেটা একেবারেই সরকারি জমি, তার ভিত্তি হয়েছে সেখানে একজন বিএলআরও দপ্তরের অফিসার আধিকারিক, তিনি কোনো কিছুক্ষণ আগে নবান্ন থেকে সরাসরি আপনারা দেখছিলেন, বলা যেতে পারে একরকম পুরসভার মার্কশিট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নজর
পুরসভাগুলির কে কিরকম কাজ করেছে, যা খবর এখনো পর্যন্ত ওভারঅল যদি আমরা দেখি সবকিছু মিলিয়ে, তাহলে ভালোর তালিকায় রয়েছে উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবড়া, কৃষ্ণনগর, মধ্যমগ্রামে একেবারে 10-এ 10 মুখ্যমন্ত্রীর কাছে। আবার খারাপ যদি দেখতে চাই আমরা, তাহলে খারাপের মধ্যে অবশ্যই হাওড়ার নাম আসবে। হাওড়ার কথা বলেছেন, পানিহাটি, বিধাননগর, আসানসোল, রায়গঞ্জ এবং কাঁথির কথা বলেছেন যে খারাপ, এবং যেখানে খারাপ সেই পুরসভাগুলোয় কেন খারাপ তাও কারণ দেখিয়ে দিয়েছেন। ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য খারাপ, কোথাও পানীয় জল পরিষেবা, পানীয় জল সরবরাহের ক্ষেত্রে খারাপ, এবং এই খারাপগুলো কেন খারাপ সেদিকে নজর দেওয়ার কথা বলা হচ্ছে। প্রয়োজনে যারা কাজ করছেন না তাদের সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। 10 দিন সময় দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অ্যাকশন মুডে আজ। সরাসরি নবান্ন থেকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, গত 1 ঘন্টা নবান্ন বোধহয় প্রায় একটা ঝড় বয়ে গেল। দেখো, একদমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা ক্ষুব্ধ প্রশাসনের এই বিশেষত পুরসভার কাজ নিয়ে, বিশেষত ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাজ নিয়ে, এবং শুধু তাই নয়, কয়েকটি পুরসভা স্পেসিফিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ধরে সেই পুরসভাগুলি কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরলেন, যাকে কার্যত প্রশাসনিক মহলে নজিরবিহীন বলে দাবি করছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময় এইভাবে পুরসভাকে ধরে ধরে তার মার্কশিট তৈরি করেছেন, এবং সেই মার্কশিটে কে কত পেলেন, কে কোথায় বেআইনি কাজ করেছেন, কোন অফিসার কত টাকা খাচ্ছেন, কোন অফিসারের কাজে গাফিলতি রয়েছে, সেই কাজ কার্যত আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। প্রশাসনিক মহল বলছে যে কাজ করার কথা সংশ্লিষ্ট দপ্তরের অফিসারদের, সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের, সেই কাজ কার্যত করে দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা উপস্থিত রয়েছেন। একাধিক পুরসভার কাজ নিয়ে আজ কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে সব থেকে বেশি হচ্ছে হাওড়া পুরসভা। হাওড়া কর্পোরেশনের দীর্ঘদিন ইলেকশন হয়নি, সেখানে প্রশাসক বসে আছেন। প্রথমেই তুমি যদি দেখো যে বৈঠকের শুরুতেই 1 ঘন্টা 10 মিনিট যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন, সেই বৈঠকের শুরুতেই হাওড়া এসডিওর কাজ নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করলেন, এবং এসডিও যে কোনো কাজে দেখছেন না, পাশাপাশি হাওড়ার 4 বিধায়ককেও কার্যত ওয়ার্নিং দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং স্পষ্টতই এই বার্তাও দিলেন যে যাতে তারা সরকারের কোনো কাজে না ঢোকেন। অর্থাৎ এর ফলে প্রশাসনিক মহল মনে করছে যারা দলের বিধায়ক, কাউন্সিলর, এমনকি ব্লক স্তরের নেতা, তাদেরকে সরকারের কাজে যাতে কোনোভাবে ইন্টারফেয়ারেন্স না করা হয় বা হস্তক্ষেপ না করে, তার আজ কড়া বার্তা দিয়ে দিলেন, এবং শুধু তাই নয়, এটা একটা ওয়ার্নিং দিলেন। এরপরে পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী। আজকেই তুমি যদি দেখো, মিটিং চলাকালীন হাওড়ার ইল্লিগাল কনস্ট্রাকশন নিয়ে হাওড়া সিপিকে তদন্তের নির্দেশ দিলেন, শিলিগুড়ির জমিকাণ্ড নিয়ে এডিজি আইন শৃঙ্খলাকে তদন্তের নির্দেশ দিলেন, মুখ্য সচিবকে গোটা ফাইল তিনি তুলে দিয়ে বললেন এই যে যেখানে যেখানে জমি দখল আসছে, তুমি বলছো অবৈধ নির্মাণের কথা, ইল্লিগাল কনস্ট্রাকশনের কথা, সোমরাজ সঙ্গে থাকো। এই যে ইল্লিগাল, হাওড়ার ইল্লিগাল কনস্ট্রাকশন, এই ইল্লিগাল কনস্ট্রাকশন নিয়ে, হ্যাঁ, ইল্লিগাল কনস্ট্রাকশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শোনাবো। সোমরাজ সঙ্গে থাকো। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথিন যখন চেয়ারম্যান ছিল, হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন, কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে। আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স। এবং সোমরাজ, এই যে শুধু হাওড়ার কথা তুমি বলছিলে, হাওড়া শুধু নয়, হ্যাঁ, পাশাপাশি একটা মার্কশিট তৈরি করে দিলেন কোন কোন পুরসভা কোন কোন খাতে ভালো কাজ করেছে এবং কোন কোন পুরসভা খারাপ কাজ করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পুরসভায় কারা কারা খারাপ কাজ করেছে সেটা চিহ্নিত করা, এবং চিহ্নিত করা কারা ভালো কাজ করেছে। দেখো, একদমই তার কারণ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন জেলার প্রশাসনিক বৈঠক করেছেন, তখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ যেখানে সেখানে নোংরা যাতে না ফেলা হয়,
নর্দমাগুলি যাতে পরিষ্কার হয়, নর্দমার মধ্যে যাতে নোংরা না পড়া থাকে, এবং শুধু তাই নয়, এই যে বিভিন্ন বাড়ির যে বর্জ্য নিষ্কাশনের যে বিভিন্ন রকম ব্যবস্থা, বিশেষত যে নোংরাগুলি আগে বাড়িতে বাড়িতে নিতে আসতো কিন্তু এখন নিতে আসে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। এবং নোংরা ফেলার বা নোংরাকে যাতে পুনর্নবীকরণ করা হয়, অর্থাৎ একটা প্ল্যান পরিকল্পনা করা, যে নোংরাকে কোন কোন জায়গায় ফেলা হবে তার একটা প্ল্যান করা, এই প্ল্যানগুলো অর্ধেক পুরসভার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে বলছেন এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে যে টেন্ডার করা বিভিন্ন পুরসভা ভিত্তিক, অনেকেই অ্যাডভান্স টাকা নিয়ে যাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ টাকাগুলো খেয়ে নিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই নিয়ে যে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই জায়গাতেই পুরসভাগুলিকে আজ মার্কশিট দিলেন, যে মার্কশিটে অনেকে ভালো নম্বর পেয়েছেন, যে মার্কশিটে ভালো নম্বর, সোমরাজ, ভালো নম্বর কারা কারা পেয়েছেন, খারাপ নম্বর কারা কারা পেয়েছেন, কোন খাতে, চট করে একবার শুনে নিতে চাইবো। ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা সোমরাজ একটু আগেই বলছিল, ওয়েস্ট ম্যানেজমেন্টে খারাপ পারফর্ম করলেন কারা, কোন কোন পুরসভা ভালো পারফর্ম করলো, ভালো কাজ করলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, শুনুন। ক্লিনলেস অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কলকাতা মিউনিসিপ্যালিটি বেস্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটি, বসিরহাট, বৈদ্যবাটি, উত্তরপাড়া, নর্থ দমদম অ্যান্ড নবদ্বীপ। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটি কন্টাই, ডালখোলা, পানিহাটি, হাওড়া, কুপার্স ক্যাম্প, সিউড়ি। এবং শুধু তাই নয়, সল্টলেক রাজারহাটের ফুটপাত দখল নিয়ে তোপ দিলেন, সুজিত বসুর নাম নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সেখানে ফুটপাত দখল করে দোকান করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। পুলিশ কেন দেখছে না প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় আলো নেই, তাহলে কেন সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দিনের পর দিন রাস্তা পরিষ্কার হয় না। পুরসভার কাজে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পানীয় জল, বেশ কিছু জায়গায় পানীয় জল নিয়ে সমস্যা, পুরসভায় পানীয় জল নিয়ে কেন সমস্যা থাকবে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পানীয় জলে ভালো কাজও করেছে অনেকে, সেই প্রসঙ্গও তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারা ভালো কাজ করেছে, কোন পুরসভা খারাপ কাজ করেছে পানীয় জল নিয়ে। ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, হালিশহর, কলকাতা এমসি, বৈদ্যবাটি এবং বাঁকুড়া। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার, বালি, বরানগর, শিলিগুড়ি, শান্তিপুর। পুরসভার কাজে নজর এবং পুরো ট্যাক্সের বিষয়, জল অপচয়, একাধিক অভিযোগ, আর সেই সব অভিযোগ নিয়ে আজ বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরো চেয়ারম্যানদের নিয়ে। এবং সেখানেই একের পর এক পুরসভা, রথীন চক্রবর্তী আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। রথীন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বৈঠকে কিছুক্ষণ আগেই তিনি বলছিলেন যে রথীন চক্রবর্তী হাওড়া পুরসভা শেষ করে দিয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিটাকে ঘোরাবার জন্য উনি এই শব্দটাকে ব্যবহার করছেন, কারণ সারা পশ্চিমবঙ্গটাই শেষ হয়ে গেছে। হাওড়া পৌরসভাকে যতদূর সম্ভব আমরা গার্ড করার চেষ্টা করেছিলাম, নৈরাজ্য থেকে দূরে রাখার চেষ্টা করেছিলাম। কারা কারা এটার সঙ্গে সংযুক্ত উনি ভালো করেই জানেন। প্রয়োজনে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি সব থেকে খুশি হব। কিন্তু আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে আপনি কি কিছু করবেন? যে অভিযোগ রয়েছে সেটা উনি তদন্ত করে দেখুন না, তার অভিযোগ কোথায় কি রয়েছে। আমি তো একদম সব পরিষ্কার ভাবে বলছি, এটার বিরুদ্ধে কোনো অভিযোগ কিছু নেই। অভিযোগ তো সবকিছুই তোলা যায়। আজকে তো পশ্চিমবঙ্গে বহু সরকারি বিল্ডিংই তো বেআইনি রয়েছে, সেগুলোকেই তাহলে আগে তদন্ত করে দেখা হোক। ধন্যবাদ। শুধুমাত্র রথীন চক্রবর্তী না, এদিকে যেমন বিধাননগর নিয়ে কথা বলতে গিয়ে সুজিত বসু নাম করে সুদীপ বসু সেখানে বসে রয়েছেন, তোপ দাগলেন যে যেখানে সেখানে ফুটপাত দখল করে সেখানে দোকান করা হচ্ছে। তাহেরপুর ঝালদা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য। দুটো মিউনিসিপ্যালিটিকে ডাক আমরা দিতে পারিনি, তার কারণ অন্য মিউনিসিপ্যালিটি আছে, তারা কিভাবে নেবে
কারণ আমি আমাদের লোকেদের যতটা বকতে পারি, বাইরের লোকেদের, অন্য রাজনৈতিক দলের লোকেদের অতটা বকার অধিকার আমার নেই। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা আমাদের সাথে যোগাযোগও রাখে না। তারা তাদের মতো ভালো করে কাজ করুক, শুভেচ্ছা থাকবে। তাহেরপুর আর ঝালদা এই দুটি মিউনিসিপ্যালিটি তৃণমূলের নয়, সেক্ষেত্রে অন্য রাজনৈতিক দলের যেহেতু এই দুটি মিউনিসিপ্যালিটি, সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাইরের লোককে তো আমি এভাবে বকতে পারি না, ঘরের লোককে যেভাবে বলতে পারি, কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন যে যাতে তারা ঠিকঠাক কাজ করেন। কিন্তু সিস্টেম অর্থাৎ যেভাবে কাজ হচ্ছে, ভিতরে গোড়ায় গলদ রয়েছে, সে কথা বারবার তুলে ধরছেন তিনি। জঞ্জাল, ভ্যাট কেন পরিষ্কার হচ্ছে না, ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রয় বর্মন, এসডিও হাওড়া, ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার? সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে। ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন, তা আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায়? হাওড়াতে এখনো পর্যন্ত কনজারভেশন কোনো সিস্টেম নেই, অথচ আমরা টাকা দিয়েছি। পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট হয় 1984 সালে। 40 বছর ধরে পাইপলাইন গুলো আছে, বহু জায়গায় লিক, ফলে বারবার পাইপলাইন সারাতে হচ্ছে, বহু জায়গায় নোংরা জল মিশে যাচ্ছে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না। যখন তখন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে মিউনিসিপ্যালিটি গুলো, আমাদের জিজ্ঞেসও করছে না। আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে। বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না, অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন। এবং তাহেরপুর আর ঝালদা এই দুই পুরসভাকে তিনি ডাকেননি কেন, তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কংগ্রেসের সৌম্য রায়। পুরসভার কাজের খতিয়ান, কোন পুরসভা ভালো করছে, কোন পুরসভা খারাপ কাজ করছে, সেই সব নিয়ে প্রায় ঘন্টা খানেকের উপরে বৈঠক। যে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঘরের লোককে বকতে পারি, বাইরের লোককে নয়। সেই জন্য ঝালদা তাহেরপুরের পুরসভা যাদের হাতে, তাদের শুভেচ্ছা জানালাম, তারা ভালো কাজ করুন। কিভাবে দেখছেন আপনি? আসলে উনি রাজধর্ম পালন যেটাকে বলে সেটা উনি করেন না। এটা উনি মানে সাপ দিয়ে মাঝে রাখার চেষ্টা করেছেন। উনি যখন সবাই আমরা প্রতিবাদ করেছি তখন উনি এই কথা দিয়ে মানুষকে ভোলানোর চেষ্টা করেছেন। আসলে বিষয়টা তা নয়। কোনো প্রশাসনিক বৈঠকেও কোনো সময় কোনো বিরোধী দলের সাংসদকে ডাকা হয় না কোনো জায়গার। এটা বিগত দিনের, গত 12 বছরের এটা ট্র্যাডিশন আমরা দেখেছি। এই শুধু তাই নয়, এই ঝালদা পুরসভা, তাহেরপুর পুরসভাকে উনি ডাকেননি। কারণ পশ্চিমবঙ্গে যে মডেলটা চলে সেটা গণতান্ত্রিক মডেল চলে না, প্রশাসনিক মডেল চলে না, এটা দলীয় তন্ত্র চলে। উনি ওনার দল চিনেছেন যে পুরসভাগুলো, সেটাতে উনি ডাকবেন প্রশাসনিক ভাবে। আর ঝালদা পুরসভার মানুষ আর তাহেরপুর পুরসভার মানুষ কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মনে করেন না? তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়। বিরোধীদের ভোট দেওয়া মানে কি শুধুমাত্র তার বিরোধিতা? এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মডেল। এখানে বিরোধী কাউন্সিলর, বিরোধী এমপি, বিরোধী মানে থাকলে তাকে প্রশাসনিক সম্মান বা মর্যাদা দেওয়া হয় না। ধন্যবাদ। হেডলাইন।